নমস্কার, আমি সুচন্দ্রা। পজিটিভ বার্তার আজকের অনুষ্ঠানে আমরা যে বিষয়ে কথা বলবো তা হলো শয্যাশায়ী যন্ত্রণার নাম বেড সোর। এই বিষয়ে আজকে আমার সাথে কথা বলতে এসেছেন দীপান্বিতা পাল মহাশয়া, যিনি স্বাধীন নার্সিং ইনস্টিটিউটের সিস্টার টিউটর। বেড সোর বা চাপ ঘা শুধুমাত্র একটা শারীরিক কষ্টদায়ক অসুখ তাই নয়, এটি একজন রোগীর মানসিক কষ্ট, পরিবারের দুশ্চিন্তা এবং অনেক সময় একটা দীর্ঘস্থায়ী যন্ত্রণার উৎস হয়ে দাঁড়ায়। বিশেষ করে দীর্ঘদিন যারা এই শয্যাশায়ী অবস্থায় থাকেন তাদের জীবনে একটা বড় স্বাস্থ্য সমস্যা হয়ে ওঠে। আজ আমরা জানবো কিভাবে বেড সোর তৈরি হয়, কাদের এই সমস্যার ঝুঁকি বেশি থাকতে পারে এবং কিভাবে সচেতনতা বা সঠিক যত্নের মধ্য দিয়ে এটিকে প্রতিরোধ করা যায়। চলুন আমরা চলে যাই আমাদের আলোচনায়। দীপান্বিতা ম্যাডামকে পজিটিভ বার্তা স্টুডিওয়ে জানাই স্বাগত। ম্যাডাম নমস্কার। নমস্কার। আমাদের পজিটিভ বার্তা আপনাদের সকলের সহায়তায় আজ একটি বড় মাইলস্টোন পেয়েছে। আপনারা সকলেই জানেন যে আমরা আইবিআর অ্যাচিভার এবং আমাদের সংস্থার কর্ণধার ডক্টর মলয়পীঠ মহাশয় ওনার এই কর্মকাণ্ডের জন্য সম্প্রতি কাজাকিস্তানের মাটি থেকেও পুরস্কৃত হয়েছেন। আজ আমার সাথে যিনি রয়েছেন দীপান্বিতা ম্যাডাম, উনি বেড সোর বিষয়টি নিয়ে আমাদের সঙ্গে কথা বলবেন, যেরকম ভাবে আমি জানালাম আপনাদেরকে। প্রথম প্রশ্ন ম্যাডাম আপনার কাছে, এই বেড সোর জিনিসটা কি এবং এটি কিভাবে সৃষ্টি হয় সেটা আমাদের একটু যদি বলেন। বেড সোর হচ্ছে, ধরুন কোনো একটা পেশেন্ট বা কোনো একটা রোগী ধরুন অনেকদিন ধরে শয্যাশায়ী অবস্থায় আছেন, বা ধরুন তার কোনো ফ্র্যাকচার বা ধরুন কোনো মানে কোনো হাড় হয়তো ভেঙে গেছে, তখন হয়তো তাকে ডাক্তারবাবু অনেকদিন ধরেই বিছানায় মানে বেড রেস্টে থাকতে বলেছেন, তো তিনি হয়তো উঠতে পারছেন না, তো কোনো একটা জায়গায় তিনি কোনো একটা পজিশনে বা কোনো একটা ভাবে হয়তো তিনি একভাবে শুয়ে আছেন, তার হয়তো অবস্থার কোনো রকম পরিবর্তন হচ্ছে না, তখন সেই জায়গাটা চামড়ার উপরে একটা চাপ পড়ে। বিশেষ করে যে জায়গাগুলোতে হাড় বেশি থাকে এবং ফ্যাট বা চর্বি যে জায়গাটায় কম থাকে চামড়ার তলায়, সেই সমস্ত অংশগুলিতে যেগুলোকে আমরা বলে থাকি প্রেসার পয়েন্ট, সেই প্রেসার পয়েন্টগুলোতে বেশিরভাগ এখানে চাপটা পড়ে এবং যার জন্য কি হয়, সেখানে যে রক্ত চলাচল বা রক্ত সঞ্চালন যেটা আমরা বলি সেটার পরিমাণটা কমে যায় এবং যার জন্য কি হয়, জায়গাটা আস্তে আস্তে ধীরে ধীরে সে জায়গাটা লাল হতে থাকে, সে জায়গাটা আস্তে আস্তে ফোড়া বা ক্ষতের সৃষ্টি হয় এবং জায়গাটা আস্তে আস্তে ধীরে ধীরে কি হতে থাকে, পচতে থাকে বা নেক্রোসিস যেটাকে আমরা বলি মেডিকেল টার্মিনোলজিতে, সেই নেক্রোসিস হয়ে যাওয়ার ফলে জায়গাটা কালো হতে থাকে এবং ধীরে ধীরে জায়গাটা পচে যেতে থাকে। এটাই মেইনলি বেড সোর। আচ্ছা, কোন কোন মানুষ এই বেড সোরের ঝুঁকিতে বেশি থাকে? হ্যাঁ, ধরুন কোনো রোগী হচ্ছে অনেকদিন ধরে বিছানায় পড়ে আছেন, বিশেষ করে বয়স্ক যে সমস্ত অথবা যাদের প্যারালাইসিস হয়েছে বা ধরুন কোনো রকম নিউরোলজিক্যাল কোনো রকম ডিসঅর্ডার আছে, তাদের ক্ষেত্রে মেইনলি এটা দেখা যায়, বা ক্যান্সার পেশেন্ট যাদের অনেকদিন ধরে প্রেসক্রাইব করা আছে, যে ডাক্তাররা প্রেসক্রাইব করেছেন যে তাদেরকে বেড রেস্টে থাকতে হবে, ঠিক আছে, বা বাড়িতে ধরুন কোনো বয়স্ক মানুষ যারা হচ্ছে শয্যাশায়ী অবস্থায় আছে, বেশি হাঁটা চলা করতে পারে না, বা কোনো ফ্র্যাকচারের পেশেন্ট যাদের হয়তো মানে ভেঙেছে, কোনো বোন ভেঙে গেছে, হাড় ভেঙে গেছে, তাদের ক্ষেত্রে এটা মেইনলি দেখা যায়। প্রাথমিক লক্ষণ কি কি হয়? প্রাথমিক লক্ষণ বলতে ওই যে বললাম যে যে জায়গাটা আস্তে আস্তে লাল হয়ে যাবে, আস্তে আস্তে ফোড়া বা ক্ষতর সৃষ্টি হবে, ফোস্কা দেখা যাবে, ফোস্কা টাইপের দেখা যাবে, বা বেগুনি নীলাভ মানে ডিসকালারেশন দেখা যায়, বিভিন্ন দেখা যায় এগুলো। আর যেরকম ভাবে আপনি বলছিলেন যেখানে মাসল কম থাকে সেই জায়গাটাতে বেশি হয়, এটাই আমার প্রশ্ন ছিল আপনার কাছে, যে বেড সোর কোন কোন অংশে সাধারণত বেশি দেখা যায়? বেশি দেখা যায় বলতে ধরুন আপনি চিত হয়ে শুয়ে আছেন, কোন একটা পেশেন্ট দীর্ঘদিন ধরে ধরুন চিত হয়ে শুয়ে আছে সে, তো সেক্ষেত্রে মাথার পিছনটাতে হতে পারে, মানে যে যে জায়গাগুলো মেইনলি হাড় বেশি থাকে এবং যে জায়গাগুলোতে আমরা যখন শুয়ে থাকি তখন যে জায়গাগুলো আমাদের বিছানার সঙ্গে বেশি পরিমাণ সংস্পর্শে থাকে সেই জায়গাগুলোতে মেইনলি দেখা যায়। যেমন যদি আমরা চিত হয়ে শুয়ে থাকি তখন মাথার পিছনটাতে হতে পারে, পিঠের জায়গাটায়, কাঁধের জায়গাটাতে হতে পারে, কুনুয়ের জায়গাটাই হতে পারে, বা গোড়ালির জায়গাটাই হতে পারে, এই জায়গাগুলোতে মেইনলি দেখা যায়। আচ্ছা, কিভাবে এটা মানে প্রতিরোধ করতে গেলে কি করতে হবে? প্রতিরোধ করার জন্য অবশ্যই আমাদের যেটা দরকার সেটা হচ্ছে প্রথমে আমাদের পজিশন চেঞ্জ করতে হবে পেশেন্টের, মানে একটা পেশেন্ট ধরুন একভাবে শুয়ে আছে, সে যেন একভাবেই না শুয়ে থাকে, একই কাতে যেন না শুয়ে থাকে, তার পজিশন আমরা চেঞ্জ করতে পারি এবং যার ফলে আমরা এই
বেডসোরটাকে প্রতিরোধ করতে পারি। এছাড়াও আমরা পেশেন্টকে বলতে পারি বেশি পরিমাণ প্রোটিন সমৃদ্ধ খাবার। প্রোটিন সমৃদ্ধ খাবার যদি খাদ্য তালিকায় বেশি পরিমাণে থাকে, কারণ আমরা জানি সকলেই যে প্রোটিন হচ্ছে আমাদের যে কোনো ক্ষত সারাতে অনেকটা বেশি পরিমাণ আমাদের সাহায্য করে। তার জন্য প্রোটিন সমৃদ্ধ খাবার, জায়গাটা আমরা বেশি পরিমাণ আর্দ্র রাখার চেষ্টা করব, জায়গাটায় ভেসলিন বা যেগুলো ময়শ্চারাইজার যে ক্রিম গুলো হয় সেগুলো বেশি পরিমাণে আমরা অ্যাপ্লাই করতে পারি। এছাড়াও আমরা পেশেন্টকে বলতে পারি বেশি বেশি পরিমাণ জল পান করতে, যাতে তার ডিহাইড্রেশনটা মানে প্রতিরোধ হয়, আর্দ্র থাকে যাতে বডি। এছাড়াও আমরা বিছানার চাদর সবসময় হচ্ছে মানে কোনো ভাঁজ যেন না থাকে চাদরের মধ্যে, সেটা দেখতে হবে। যদি কোনো বয়স্ক পেশেন্ট থাকে তার বারবার পজিশন চেঞ্জ করতে হবে। এই ধরনের জিনিসগুলোর মধ্য দিয়ে আমরা হচ্ছে এটা প্রতিরোধ করতে পারি। আচ্ছা, দীর্ঘদিন শয্যাশায়ী রোগীদের ক্ষেত্রে কেমন যত্ন নিলে বেডসোর থেকে রক্ষা পাওয়া যেতে পারে? প্রথমেই আমাদের যারা হচ্ছে দীর্ঘদিন শয্যাশায়ী অবস্থায় আছেন তাদের সেই সমস্ত পেশেন্টদেরকে প্রথমে আমাদের দেখতে হবে যে পেশেন্টের কোনো জায়গায় এরকম লাল লাল ভাব, যেগুলো বললাম আমি আগে, যে লাল লাল ভাব বা কোনো রকম কোনো ফোড়া বা কোনো ফোসকা কিছু হচ্ছে নাকি, বা কোনো জায়গাগুলো ফুলে যায়, অনেক সোয়েলিং হয়ে যায় যেটাকে বলি, সেই সমস্ত জিনিসগুলো দেখতে হবে যে কিছু হচ্ছে নাকি। যদি সেরকম হয় তাহলে অবশ্যই ডাক্তারের পরামর্শ আগে তো আমাদের নিতেই হবে। এছাড়াও আমরা বাড়িতে কি কি করতে পারি, প্রাথমিকভাবে আমরা জায়গাটা, ওই যে বললাম যেটা অবস্থার পরিবর্তন, জায়গার পরিবর্তন বারবার করতে হবে, যেভাবে শুয়ে আছে সেইভাবে যেন পেশেন্ট না শুয়ে থাকে, পেশেন্টের জায়গার পরিবর্তন করতে হবে। এছাড়াও যখন আমরা হয়তো পেশেন্টকে আমরা কোনো রকম বেড পেন যদি আমরা কোনো রকম দিই আর কি, তখন আমরা অবশ্যই আমরা যে মানে বাড়িতে আর যারা থাকবে তার সেই সমস্ত সদস্যদের সাহায্য নিয়ে আমরা তাকে বেড পেনের মধ্যে বসাবো, মানে জায়গাটা যেন কোনো ঘর্ষণ না পায়। ঘর্ষণ পেলে কিন্তু জায়গাটা আরো বেশি খারাপ হতে থাকে, তার জন্য আমাদের দেখতে হবে। এছাড়াও আমি যেটা বললাম যে বেশি পরিমাণ ময়েশ্চারটা মানে মেনটেন করতে হবে, আর্দ্রতাটা মেনটেন করতে হবে, তো সেটার জন্য আমরা ভেসলিন বা পাউডার এই ধরনের জিনিসগুলো, জায়গাটা সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। অ্যান্টিবায়োটিক সলিউশন আমরা ইউজ করতে পারি যাতে কোনো রকম কোনো ইনফেকশন প্রবণতা যাতে না থাকে, সেই জিনিসগুলো আমাদের দেখতে হবে। আচ্ছা, আর চিকিৎসা পদ্ধতি মোটামুটি কি থাকে? চিকিৎসা পদ্ধতি বলতে ডাক্তারের পরামর্শ তো অবশ্যই নিতে হবে। প্রথমেই দেখতে হবে যে কোনো রকম কোনো লাল ভাব বা কিছু ব্লিস্টার কিছু এরকম কিছু তৈরি হচ্ছে কিনা, সেইগুলো দেখে আমরা প্রথমেই হচ্ছে চিকিৎসকের পরামর্শ নেব। চিকিৎসক যেভাবে বলবে যে কোথাও চাকা চাকা লাল দেখা দিচ্ছে তখনই আমি মানে কোনো ডিসকালারেশন দেখা যাচ্ছে কোনো জায়গায়, সেই জায়গা আমি তো জায়গাগুলো বলেই দিলাম কোথায় কোথায় হওয়ার সম্ভাবনা থাকে, সেই সমস্ত জায়গায় যদি আমরা সেরকম কিছু দেখতে পারি অবশ্যই আমরা প্রথমে হচ্ছে প্রাথমিকভাবে চিকিৎসকের পরামর্শ নেব, এবং জায়গাটাই ড্রেসিং করতে হবে। মেইনলি ড্রেসিং করার ফলে কিন্তু জায়গাটা অ্যান্টিসেপটিক সলিউশন দিয়ে বারবার ড্রেসিং করার ফলে কিন্তু আস্তে আস্তে জিনিসটা সেরে যায়, যদি সেটা এন্ড স্টেজ অবধি না যায় তাহলে। আচ্ছা, আর কোন সময়টা বিপজ্জনক? হ্যাঁ, বিপজ্জনক একদম লাস্ট স্টেজে যদি জায়গাটা নেক্রোসিস হয়ে যায় তখন কি হয়, আমাদের যে জয়েন্ট মানে হাড়ে বেশি পরিমাণে আমাদের কিন্তু সেটা সংক্রমণটা মানে বেড়ে যায়, প্রভাবটা কিন্তু তখন ওই চামড়া থেকে আস্তে আস্তে নিচে হাড়ের দিকেও যেতে থাকে, তো সেইটা সব থেকে মারাত্মক, পুরো লেয়ার ভেদ করে পুরো হাড়ে পৌঁছাতে পারে, হ্যাঁ টেন্ডন লিগামেন্টে পৌঁছাতে পারে। তখন মূলত কি ধরনের ক্ষতি দেখা যেতে পারে? তখন তো আস্তে আস্তে ড্যামেজ হতে শুরু করবে জায়গাটা, নেক্রোসিস হতে হতে পুরো পচেই যাবে জায়গাটা, মানে ওই জায়গাটা পুরোই পচে যাবে আর কি। আচ্ছা, এই যে বিষয়টা আপনি বলছেন, এই সময় ধরুন পরিবারের একটা বড় রকমের সাপোর্ট দরকার, এই সময় রোগীকে তারা কিভাবে সহায়তা করতে পারে সেটা যদি একটু বলেন। রোগীকে সহায়তা বলতে প্রথমেই যে আমি বললাম যে বাড়ির লোকজনদের একটু তো খেয়াল রাখতেই হবে, যে যারা শয্যাশায়ী থাকছে অবশ্যই বাড়ির লোকজনদেরকে তাদের সেবা যত্ন নিতে হবে। প্রথমেই হচ্ছে দেখতে হবে যে অ্যাপিয়ারেন্স মানুষটার কিরকম আছে, কোথাও যে যে জায়গাগুলো আমি বললাম প্রেসার পয়েন্ট যেগুলো বললাম, সেই সমস্ত মানে হাড় বেশি আছে যে জায়গাগুলোতে, সেই জায়গা বা যেখানে চাপ পড়ছে বেশি সেই জায়গাগুলোকে খেয়াল রাখতে হবে খুব বেশি পরিমাণে। সেখানে যদি কোনো রকম কোনো ডিসকালারেশন বা কোনো রকম রেডনেস কিছু বা সোয়েলিং কিছু যদি দেখা যায় সেগুলোকে খেয়াল রাখতে হবে। এছাড়াও আমি আগে যেটা বললাম যে পেশেন্টকে একটা সব থেকে বড় হচ্ছে বাড়ির লোকজন সাইকোলজিক্যাল সাপোর্ট, খুব বেশি পরিমাণ মানসিক মানে সহায়তা করতে হবে পেশেন্টের সাথে থাকতে হবে খুব বেশি পরিমাণ, এবং তার যখন এটা হচ্ছে তখন পেশেন্ট নিজে থেকেও ভেঙে পড়তে পারে মন থেকে, তো অবশ্যই বাড়ির লোকের তো একটা বিশাল ভূমিকা আছে। আর এছাড়াও পেশেন্টকে বলতে হয় বেশি পরিমাণ জল খেতে, বেশি পরিমাণ খাবার মানে প্রোটিন সমৃদ্ধ যে সমস্ত খাবারগুলো সেগুলো খেতে বলতে হবে। জায়গাটাকে খুব বেশি পরিমাণ বাড়ির লোকজনদেরকে খেয়াল রাখতে হবে, পরিষ্কার পরিচ্ছন্নতাটা সব থেকে বেশি পরিমাণ বজায় রাখতে হবে। এগুলো মোটামুটি এই ধরনের পেশেন্টকে কি বাড়িতে রাখাটা খুব সেফ হয়? না, যদি এন্ড স্টেজে চলে যায় তাহলে বাড়িতে না রাখাটাই ভালো, হসপিটালে রাখাটাই ঠিকঠাক, কারণ সেখানে ড্রেসিং হয়, তো ড্রেসিং অ্যান্টিসেপটিক সলিউশন দিয়ে আর ইনফেকশনের সম্ভাবনাটা কমে থাকে। বাড়িতে ইনফেকশনের সম্ভাবনাটা হতেই পারে না, সবার তো সচেতনতাটা নেই তার জন্য।
আচ্ছা, না অনেক সময় দেখা যায় যে ধরুন প্যারালাইসিস কারোর হয়েছে, হুম। সেই ধরনের পেশেন্টদেরই এটা মূলত হয়, হ্যাঁ, কারণ সে দীর্ঘদিন একইভাবেই হ্যাঁ, থাকে, তাকে নড়ানো সরানো, এই ধরনের পেশেন্ট কেয়ার বাড়িতে যদি কেউ করে তাকে প্রিলিমিনারি কি করতে হবে? কারণ নার্সিং হোম বলুন বা হসপিটালে বলুন, দীর্ঘদিন যদি পেশেন্টকে রাখা হয় তার একটা বিশাল ব্যয়বহুল ব্যাপার হ্যাঁ, থাকে। সেই সময় অনেকে ঘরে রেখে টেক কেয়ার করতে চান, হ্যাঁ, সেটা যদি প্রিলিমিনারি তারা কিভাবে করবে হ্যাঁ, সেইটুকু যদি একটু প্রিলিমিনারি বলে দেন, বলতে আরেকবার রিপিট করেন, আপনি হ্যাঁ, বলেছেন আপনার শো হ্যাঁ। এর মধ্যে দিয়ে। হ্যাঁ, যদি সেরকম হয় তাহলে যদি এরকম রেডনেস কিছু দেখা যায়, লাল, লাল ভাব যদি কিছু দেখা যায়, তখন সে জায়গাটায় আস্তে, আস্তে তো মানে পচন হতে থাকে, আমি যেটা বললাম আগেই। তো হুম, তার জন্য জায়গাটা ১ম থেকেই যদি আমরা মানে প্রতিকার করতে পারি, প্রতিকারের মধ্য দিয়ে, তাহলে আমরা ১ম এই হচ্ছে বাড়ির লোকজনদেরকে জায়গাটা ঠিকঠাকভাবে যাতে ইনফেকশন না হয়ে যায়, পচে যেন না যায় জায়গাটা, আস্তে, আস্তে ধীরে, ধীরে যেহেতু পচে যায় আমি বললাম আগেই। তো তার জন্য ১ম থেকেই ওটা খেয়াল রাখতে হবে এবং বেশি, বেশি পরিমাণ জায়গাটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, শুকিয়ে রাখতে হবে। বেশি পরিমাণে যাতে ঘর্ষণ না হয় হুম, জায়গাটা, সেটা প্রতিরোধ করতে হবে। এছাড়াও চাদর, বিছানার যে চাদর সেটাকে সবসময় wrinkle free, মানে যেন কোনো রকম ভাঁজ যেন না থাকে। কারণ সেটাই যখন সংস্পর্শে আসছে চামড়ার, তখন হুম, বেশি পরিমাণ সেখানটায় হওয়ার সম্ভাবনা থাকছে। সেই জায়গাটা বা পজিশন চেঞ্জ, মেইনলি যেটা মেইন হচ্ছে পজিশন চেঞ্জ, মানে জায়গার অবস্থানের পরিবর্তন করতে হবে। অবস্থানের পরিবর্তনের মধ্য দিয়ে এগুলো সারানো যাবে। এছাড়াও স্নান করলো ধরুন, স্নান করার পর পেশেন্টের সেই জায়গাটা ভালো করে মুছিয়ে সেই জায়গাটা পাউডার একটুখানি লাগিয়ে দেওয়া, বা একটু ময়শ্চারাইজার যেগুলো থাকে আমাদের, ক্রিম বাড়িতে যেগুলো থাকে ভেসলিন বা সেগুলো আমরা লাগাতে পারি। এছাড়াও পেশেন্টকে বেশি বেশি পরিমাণ প্রোটিন সমৃদ্ধ খাবার, একটু বেশি বেশি করে জল খেতে বলা, এই জিনিসগুলো করা যেতে পারে। আচ্ছা, স্বাস্থ্যকর্মী বা নার্সের ভূমিকা বেডসোর প্রতিরোধে কতখানি গুরুত্বপূর্ণ বলে আপনি হ্যাঁ, মনে সেটা করেন? তো খুবই গুরুত্বপূর্ণ। কারণ একজন নার্স সেই ১ম বুঝতে পারে যে মানে জায়গাটা চিহ্নিত করতে পারে যে হ্যাঁ, কোথায়, কোথায় হওয়ার সম্ভাবনা বা কিরকম জিনিসটা হয়, সেই জিনিসটা আমরা দেখে থেকে আমরাই মানে বুঝতে পারবো নার্সরাই। তো সেই জায়গাটা ১ম এই হচ্ছে ইনফর্ম করতে হবে ডাক্তারকে, বা যিনি ওয়ার্ড ইনচার্জ বা যে হুম, থাকবে হুম, তাকে হচ্ছে ১ম এ ইনফর্ম করতে হবে যে এই পেশেন্টের এরকম বেডসোর ডেভেলপ করছে। হুম, হুম, সেই জিনিসটা ১ম এ ইনফর্ম করা। তারপর আস্তে, আস্তে ডাক্তারের পরামর্শ অনুযায়ী সেই যে চিকিৎসাগুলো নেওয়া, মানে যে কেয়ার গুলো নেওয়া দরকার সেগুলো নেওয়া, পেশেন্টের পজিশন চেঞ্জ করা, বেড হুম, পেন দেওয়ার সময় অবশ্যই বললাম যেটা অ্যাসিস্ট্যান্স নেওয়া, কোনো একটা অ্যাসিস্ট্যান্টের সাহায্য নিয়ে হচ্ছে পেশেন্টকে তুলে বসানো বেড পেনের উপর, যাতে ঘর্ষণটা প্রতিরোধ হুম, হয়। হুম, এছাড়াও ড্রেসিং যখন করছে সে, তখন হচ্ছে সুন্দরভাবে যাতে কোনো রকম কোনো ইনফেকশনের সম্ভাবনা না থাকে। কারণ মানে অ্যাসেপটিক টেকনিক আমরা যেটাকে বলি, অ্যাসেপটিক একদম। টেকনিক মেনটেন করে আমরা হচ্ছে প্রসিডিওরটা করবো, যাতে হচ্ছে সেখানে কোনো ইনফেকশনের কোনো সম্ভাবনা। কারণ দেখুন, এমনিতেই বেডসোর একটা হচ্ছে, সেই জায়গাটা এমনিতেই ব্লাড যাচ্ছে না, তা সেখানটাতে আরো বেশি পরিমাণ ইনফেকশন হওয়ার প্রবণতাটা আরো বেশি না। তো হুম। তার জন্য হচ্ছে ওই জিনিসটাকে খেয়াল রাখতে হবে আমাদেরকে অ্যাজ এ নার্স। আপনারা শুনলেন দীপান্বিতা ম্যাডামের কথা। বেডসোর হলে কি করতে হবে এবং কখন ডাক্তারের পরামর্শ নিতে হবে, সেই বিষয়গুলি নিয়েই ছিল আজকের আমাদের এই আলোচনা। এই অসুখটি সম্পর্কে আমরা প্রত্যেকেই শুনি, কিন্তু জানি না যে এর সঠিক কি প্রতিকার। আমরা আমাদের অনুষ্ঠানের মধ্য দিয়ে চেষ্টা করলাম আপনাদের কাছে সেই বার্তা পৌঁছে দিতে, যখনই বেডসোরের পরিস্থিতি আসবে প্রিলিমিনারি দেখে নিয়ে সেখানে প্রয়োজন মতো ময়েশ্চারাইজার লাগান অথবা পাউডার লাগান। তার সাথে সাথে উনি যেটা বারবার পরামর্শ দিচ্ছেন, বিছানা যেন রিঙ্কেল ফ্রি থাকে এবং পেশেন্টের যেন পজিশনগত চেঞ্জ বারবার করে করতে পারেন। আপনারা আমাদের অনুষ্ঠানে ছিলেন এবং আজকের যে বিশেষ আমাদের অনুষ্ঠান ছিল তার থেকে আমরা অনেকখানি সমৃদ্ধ হলাম বেডসোর পেশেন্টের কেয়ার নিয়ে। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, পজিটিভিটির সঙ্গে থাকবেন। থিঙ্ক পজিটিভ, বি পজিটিভ, পজিটিভ বার্তা। নমস্কার। নমস্কার।